বাজেট তো সরকারকে একটা বিরাট অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই বাজেট দিতে হচ্ছে। তারা এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নির্বাচিত হওয়ার এবং ক্ষমতা গ্রহণ করার 3.5 মাসের মধ্যেই কিন্তু বাজেটটা দিতে হচ্ছে এবং ওনাদেরকে কিন্তু উত্তরাধিকার সূত্রে খুব ভগ্ন এবং ডিফিকাল্ট অর্থনীতি পেতে হয়েছে। তো সেগুলোকে মাথায় রেখে আমি যদি দেখি বাজেটের একটা ভালো দিক হলো বাজেটটা প্রো পিপল অনেকটা এবং প্রো বিজনেস অনেক জায়গাতে তারা চেষ্টা করেছে। তার মানে হলো বাজেটের দর্শনের একটা জায়গা আমি দেখছি খুব ক্লিয়ারলি উঠে এসছে যে সরকার বাজেট দেওয়ার সময় মানুষের কষ্ট হচ্ছে জনজীবনের, সেটাকে কিছুটা লাঘব করার চেষ্টা করেছে। যেমন আপনি দেখেছেন আমরা অল্প হলেও ন্যূনতম করমুক্ত আয়সীমা সেটা বাড়ানো হয়েছে, আর একটু বাড়াতে পারলে আরও ভালো হতো। দ্বিতীয়ত হলো আপনার সোশ্যাল প্রোটেকশনে এবার কিন্তু বাজেট অ্যালোকেশন বাড়ানো হয়েছে। সেখানে রাজনৈতিক কমিটমেন্ট বা ইলেকশন কমিটমেন্টে যেভাবে ফ্যামিলি কার্ডস বা ফার্মা কার্ডস সেগুলো ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সো সেগুলোর জন্য আমরা দেখছি যে একটা বেশ সিগনিফিক্যান্ট অ্যালোকেশন আছে। কিন্তু ওভারঅল এই ইনফ্লেশনের সময় মূল্যস্ফীতির অভিঘাতে মানুষের কষ্ট হচ্ছে, সেখানে তাদের হাতে যদি ক্যাশ ট্রান্সফার বা অন্যান্যভাবে সোশ্যাল প্রোটেকশন একটু বাড়িয়ে পৌঁছানো যায় সেটা কিন্তু মানুষের জন্য সুবিধা হবে। আমি দেখছি যে বিজনেসের জন্য বার্ডেন যাতে না বাড়ে সেই একটা কৌশলও কিন্তু বা সেই চেষ্টাও আছে। যেমন ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু 3 বছর বা 4 বছরের বোধহয় একটা ট্যাক্স প্রেডিক্টেবিলিটি দেওয়া হয়েছে যে কর্পোরেট ট্যাক্স বাড়ানো হবে না। তবে কর্পোরেট ট্যাক্সটা আরও একটু কমিয়ে এই প্রেডিক্টেবিলিটিটা দিলে আমার মনে হয় এটা একেবারে 16 আনা পূর্ণ হতো, ভালো হতো আরও। বাট অ্যাটলিস্ট এফোর্টটা আছে যে বার্ডেনটা যাতে না বাড়ে। তার সাথে সাথে এনার্জি খুব একটা ভালো অবস্থায় নাই আমরা বৈশ্বিক এবং দেশের দুইটা মিলিয়েই। সেখানে অ্যালোকেশন বেশ ভালো অ্যালোকেশনই আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে গ্লোবাল এনার্জি এবং গ্যাস প্রাইস মানে তেল এবং গ্যাসের প্রাইস ইরানের যুদ্ধ থেমে গেলেও খুব সহসাই সেটা খুব কম নাম্বারে আসবে না। আমাদের আগামী বছরটাতে আমাদের এনার্জি ইম্পোর্টে আসলে সাবসিডির প্রয়োজন। আর আমরা দেখতে পাচ্ছি বড় অংশ ভর্তুকি কিন্তু সরকার তারপরও দিয়েছে, প্রায় 37,000 কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতে দিয়েছে। এবং সরকার বলছে যে সাবসিডি, এলএনজি, বিদ্যুৎ এবং সার এই 3 খাতেই সরকার সবচেয়ে বড় অংশটুকু প্রায় 61% কিন্তু সরকার এই জায়গায় দিচ্ছে। আমি মনে করি এটা খুব সঠিক হয়েছে, কিন্তু এটা সাফিসিয়েন্ট হয়েছে নাকি সেটা আমি জানি না। এটা ডিপেন্ড করবে গ্লোবাল মার্কেট প্রাইসের উপর। আমার এই মুহূর্তে এনার্জি একটা বড় ক্রাইসিস এরিয়া। এটা ইরান যুদ্ধের পরে প্রকট হয়েছে, তার আগে থেকে 2 বছর 2.5 বছর ধরেই গ্যাস শর্টেজের একটা বড় অভিঘাত আমাদের ব্যবসা, আমাদের সারের উৎপাদন, আমাদের বিদ্যুৎ উৎপাদন সেই জায়গাটায় ছিল। এবং সেটা ইরান ওয়ারের পরে গ্লোবাল প্রাইসেস এবং ইভেন অ্যাভেলেবিলিটি দুইটাই কিন্তু কনস্ট্রেইনড হয়ে গেছে। সুতরাং সেই জায়গায় অ্যাটেনশন দেওয়া, সর্বোচ্চ অ্যাটেনশন দেওয়া ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। সেই জায়গা থেকে বাজেট কিন্তু একটা রাইট ট্র্যাকে আছে। আর তার সাথে সাথে ফুড সিকিউরিটির জন্য আমার ফার্টিলাইজার, যদিও আমরা সেটা ইম্পোর্ট করতে পারি একটা অংশ, কিন্তু লোকালিও তো আমার প্রোডাকশন ধরে রাখতে হবে। সুতরাং সেই ইম্পোর্ট এবং লোকাল প্রোডাকশন এবং সেটার জন্য যে গ্যাসের প্রয়োজন সেই অ্যালোকেশনটা আমার মনে হয় রাইট। তবে আমার যেটা মনে হচ্ছে এই জায়গায় আলটিমেটলি সরকারের অ্যালোকেশন আরও বাড়াতে হবে, কারণ সমস্যাটা বেশ প্রকট। কিন্তু অ্যাটেনশনটা আমরা দেখতে পাচ্ছি সরকারের এই জায়গায়, সেটা খুব বেশ ইতিবাচক দিক হচ্ছে সরকার যে প্রতিশ্রুতিগুলো আসলে দিয়েছে যে সাধারণ মানুষের জন্য সরকার বাজেট ঘোষণা করবে এবং ব্যবসা বিশেষ করে রপ্তানি খাতের জন্য সরকার বলছিলেন যে এই বাজেট থাকবে। বিশেষ করে রপ্তানি খাতে, পোশাক খাতের মতো যারা রপ্তানি করে থাকে তাদের জন্য কিন্তু সরকার বলছে যে এক ধরনের দেবে। আমাদের এটা নিয়ে একটা প্রতিবেদন আছে, আমি একটু প্রতিবেদনটি দেখে নিই। পোশাক খাতের মতো সম্ভাবনাময় অন্যান্য খাতও সরকারের সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণায় নতুন করে আলোচনায় রপ্তানি খাত। সংশ্লিষ্টরা বলছেন শুধু নীতিগত সুবিধাই নয়, রপ্তানি খাতের জন্য নিতে হবে কার্যকরী পরিকল্পনা। এ নিয়ে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা চান উদ্যোক্তারা। দেশের সামগ্রিক রপ্তানি আয়ের প্রায় 82 থেকে 85% আসে তৈরি পোশাক খাত থেকে। সরকারের কর প্রণোদনা এমনকি নীতিগত নানা সহযোগিতার কারণে ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠেছে এই তৈরি পোশাক শিল্প। সম্প্রতি বাজেট নিয়ে এনবিআর এর এক অনুষ্ঠানে সম্ভাবনাময় অন্যান্য রপ্তানি খাতেও সরকারের সুযোগ সুবিধা বাড়ানোর কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন কেবল নীতিগত সুবিধা নয়, রপ্তানি বাড়াতে খাত ভিত্তিক পরিকল্পনা নেওয়া জরুরি।
এই যেমন দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প। কেবল আন্তর্জাতিক পরিবেশগত লাইসেন্স না থাকায় এ খাতে রপ্তানি বাড়ানো যাচ্ছে না। উদ্যোক্তারা বলছেন, রপ্তানি বাড়াতে নীতিগত সুবিধার পাশাপাশি দ্রুত আধুনিক পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে হবে। ইটিভির জন্য সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তাদেরও লোন দেওয়া উচিত। সবকিছু গেলে ক্লিন ওয়াটার বানায়, ওদেরও ওই ক্লিন ওয়াটার তারা মানে যাতে নদীতে ফেলে দিতে পারে, সো দ্যাট নোবডি ক্যান ব্লেম যে আমরা পানি দূষিত করছি। আবার পাট শিল্পের সংকটটাও ভিন্ন। নানা কারণে এখনো বন্ধ দেশের বড় পাটকলগুলো। বহুমুখী পাটপণ্য রপ্তানি বাজারের চাহিদা থাকলেও কেবল কাঁচা পাটের রপ্তানিতেই বেশি মনোযোগী উদ্যোক্তারা। মিলগুলো পাট শূন্য, অথচ আমরা কাঁচা পাট রপ্তানি করছি। এটা বাংলাদেশেই সম্ভব। মিলগুলোকে পাট শূন্য রেখে কাঁচা পাট রপ্তানি, এটা বিলাসিতা এবং আত্মঘাতী। অন্যদিকে এলডিসি উত্তরণের পর প্যাটেন্টজনিত কারণে বড় সংকটে পড়তে যাচ্ছে ঔষধ শিল্প। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় সুযোগ সুবিধার পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ বাজারজাতকরণেও গুরুত্ব দিতে হবে সরকারকে। আমাদেরকে গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে সংযুক্ত হতে হবে। বাংলাদেশ যে এরকম পণ্য তৈরি করতে পারে, বিদেশে অনেকে এখন এটা জানেই না। কাজে প্রথমে হইতেছে এই কানেকশনটা তৈরি করতে হবে আমাদেরকে, যে গ্লোবাল সাপ্লাই চেইনের একটা পার্ট আমাদেরকে হতে হবে। সেটা আমরা করতে পারি না। সংশ্লিষ্টরা বলছেন, কোনো আশ্বাস কিংবা ঘোষণা নয়, সরকারকে নিতে হবে কার্যকরী পদক্ষেপ, যা আসতে হবে আগামী বাজেটেই। আশ্বাসের বাস্তবায়ন, সেটা আমাদের অপেক্ষা করতে হবে। শাওন জুই, ওয়ান নিউজ, ঢাকা। রপ্তানি খাতে সরকার বেশ আশ্বাস দিচ্ছে এবং সেই আশ্বাসটি আসলে বাস্তবায়ন দেখতে চায় ব্যবসায়ীরা, এবং তারা বলছে যে প্রত্যেকটা খাতের আলাদা আলাদা সমস্যা আছে, সেই সংকটের জন্য সরকার আলাদা আলাদা পরিকল্পনা নিশ্চয়ই নিতে হবে। নিশ্চয়ই বাজেটে সব বিষয় থাকবে না, তবে বাজেটে এই খাতগুলো নিয়ে, রপ্তানি খাতগুলো নিয়ে যেই বিষয় সিদ্ধান্তগুলো এরই মধ্যে এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে চামড়া শিল্পের কথা বলেছে, যদি সিইটিপি কেউ করতে চায় তাদেরকে এক ধরনের শুল্ক ছাড় দিবে, আর্থিকভাবে সরকার করবে। এই যে সরকার ইতিবাচকভাবেই সেদিকে আগাচ্ছে, এটাকে একটু বিশ্লেষণ করবে। এটা তো আমার মনে করি খুবই এনকারেজিং, এটা আশাব্যঞ্জক। কারণ দেখেন, সরকারকে আমি মনে করি বাজেটের 3টা বা 4টা মানে স্ট্র্যাটেজি খুব ইম্পর্টেন্ট বর্তমান কনটেক্সটে, বাজেটকে সেই বিষয়গুলোর উপর আলোকপাত করা। একটা আমরা একটু আগে বলেছি যে মানুষের জনজীবনের কষ্ট লাঘব করা, বিজনেসের অনেক ধরনের বার্ডেন সেগুলো আর না বাড়ানো, সেই দিকে বোধহয় রাইট এফোর্ট দিয়েছে। সেকেন্ড হলো আমার অর্থনীতির চালিকা শক্তি, এক্সপোর্টস, প্রাইভেট ইনভেস্টমেন্ট, এফডিআই, স্মল বিজনেস, সেগুলো তো খুব একটা ভালো অবস্থায় নাই। সেগুলোকে আমি চাঙ্গা করার দিকে কিভাবে এগিয়ে যাব, সেখানে আমরা কিছু কিছু এখনও আমরা দেখছি। পুরো বাজেট স্পিচটা আমি একটু আগেই পেলাম, আমার পড়ার সুযোগ হয়নি, কিন্তু আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় খাত স্পেসিফিক অ্যানাউন্সমেন্ট আছে, সেটাও ভালো দিক। কিন্তু এইটা বোধহয় একটা সার্বিক কৌশলের অংশ হিসেবে এটা খুব সিস্টেম্যাটিক্যালি করা দরকার। সেটা এখনও সময় আছে করার। এখানে বাজেট অ্যালোকেশন কী হবে, ট্যাক্স ছাড় বা ট্যাক্স বার্ডেন কমানোর এফোর্টটা কি ডিজাইনের হবে। তৃতীয় বিষয়টা হলো আপনার এই মুহূর্তে মূল্যস্ফীতি সবচাইতে বড় প্রবলেম হিসেবে আবির্ভূত হয়েছে, কারণ এটার মাল্টিপল ডিসিপ্লিনে এটা দুটা জিনিস, মূল্যস্ফীতি আর এনার্জি, সেগুলোকে কিভাবে ট্যাকেল করছে। এনার্জিতে একটু আগে আমরা বললাম যে এটার অগ্রাধিকারের মধ্যেও আছে সাবসিডি, একটা 6,500 কোটি টাকার মতো আমরা এলএনজিতে দেখেছি। এটা ভালো ফার্স্ট স্টেপ, কিন্তু আলটিমেটলি আমার ধারণা যদি গ্লোবাল মার্কেট প্রাইস বেশি থাকে আরও অনেক বেশি টাকা লাগবে। কিন্তু ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য কৌশলটা কি, এটা উঠে আসছে না পরিষ্কারভাবে। প্লাস হলো বাজেট বড়, পলিটিক্যাল গভর্নমেন্টকে বাজেট হয়তো একটু বড় করতেই হতো, কারণ জনগণের আকাঙ্ক্ষা আছে, এক্সপেকটেশন আছে, পলিটিক্যাল কমিটমেন্ট আছে। কিন্তু সেটা প্রায় 19% এক্সপেন্ডিচার বাজেট বড় হয়েছে। সেটা কি আরেকটু কমের মধ্যে রাখা যায় নাকি, এখনও হয়তো চিন্তা করা যেতে পারে, যাতে ইনফ্লেশনটাকে, আমার মনিটারি পলিসির যে স্ট্যান্ডস আছে সেগুলো যাতে ইনফ্লেশন ফাইটটা যাতে ডিফিটেড না হয়। আর 4 নম্বর বিষয়টা হলো সরকারের আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা। সেটা আবার ওই যে বাজেট সাইজ এবং রেভিনিউ রিয়েলিস্টিক প্রজেকশন কতটুকু হয়েছে এটার উপর নির্ভর করবে। তো আমরা মোটামুটি কনসেনসাস যে রেভিনিউ যেটা টার্গেট করেছে সেটা প্রায় 20%, 18 থেকে 20%-এর মতো ইনক্রিজ হবে, এটা রিয়েলিস্টিক না। তখন গিয়ে কিন্তু লোনের উপর প্রেশারটা পড়বে, বরোয়িং, আর বাজেট বাস্তবায়নটা একটা প্রেশারে পড়ে যাবে।
এবং লোনটা যদি এক্সেসিভলি বাড়াতে হয়, কারণ আমরা তো অলরেডি ফরেন বরোয়িংয়ে বেশ প্রেশারে আছি, রিপেমেন্ট অব্লিগেশন অনেক বেড়েছে আমাদের, তো সেই বাজেটের সেই জায়গার স্ট্র্যাটেজিটা বোধহয় এখনো সময় আছে আরেকটু সুসংহত করার জন্য। আমি মনে করি যে আরেকটু ডিটেইলে যখন আমরা স্পেসিফিক্সগুলো পাবো, তখন হয়তো খাত ভিত্তিকও আমরা বলতে পারবো যে কি ধরনের অ্যাপ্রোচ নিচ্ছে। বাট ইন টার্মস অফ ইনটেন্ট, খাতগুলোকে বা প্রায়োরিটি খাতগুলোকে আরেকটু ভালো করার এফোর্টটা দেখা যাচ্ছে। যে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, যে মানে জানতে পেরেছি বলতে আমাদের কাছে ধারণা বা নানাভাবে তথ্যগুলো যেভাবে এসেছে, সামাজিক সুরক্ষা খাতে সরকার 1,38,000 কোটি টাকার মতো কিন্তু সরকার রাখতে যাচ্ছে, এবং সরকার নবম পে স্কেলের জন্য এই বছরই একটা ঘোষণা করতে যাচ্ছে, সেটি প্রায় 35,000 কোটি টাকার মতো। পে স্কেলটি নিয়ে যদি একটু আলোচনা করি, যে এটি দীর্ঘদিনের দাবি ছিল, এই বছর বাজেটে সরকার সেই জায়গায় যাচ্ছে, কিন্তু এই যে বাড়তি খরচের চাপ, সেইটি কি আসলে মার্কেটে কিভাবে প্রভাব ফেলতে পারে? মূল্যস্ফীতির কথা আপনি বলছেন, সেখানেও তো নিশ্চয়ই এই সরকারি বেতন বাড়লে মূল্যস্ফীতিতে একটা প্রভাব পড়বে। নিশ্চিত। দেখেন, আমি প্রথমেই বলতে চাই যে বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ধরনের কম্পেনসেশন প্যাকেজ, পারফরমেন্স ইভ্যালুয়েশন প্যাকেজ, পুরোটাই চেঞ্জ হতে হবে। কম্পেনসেশনটা এনাফ না। প্রাইভেট সেক্টরের সাথে যে ধরনের দূরত্ব বা ডিফারেন্স, এটা আসলে ডিমোটিভেটিং সরকারি কর্মকর্তাদের জন্য। আমরা যদি ভালো ট্যালেন্ট চাই, তাদের থেকে ভালো পারফরমেন্স চাই, তাদের কম্পেনসেশন মার্কেটের কাছাকাছি আনতে হবে, প্রাইভেট সেক্টরের সাথে ডিফারেন্সটা কমাতে হবে। তবে সেই দিক থেকে এইটার ইনক্রিজটা যৌক্তিক দাবি, কিন্তু সেটার টাইমিংটা আমাদের খুব সাবধানে চিন্তা করা উচিত। কারণ ওই যে একটু আগে আপনি বললেন, আমরা ঊর্ধ্বমুখী ইনফ্লেশনের ধারায় আছি আর নিম্নমুখী রেভিনিউ পারফরমেন্সের ধারায় আছি। এই সময় ইভেন 35,000 কোটি টাকাটা এই বছর না বাড়িয়ে আমরা কি আরেকটা বছর পরে বাড়ানো যায় নাকি, এটা হয়তো একটু চিন্তা করা উচিত। আপনি বলছিলেন যে মূল্যস্ফীতির বিষয়টি আপনি এনেছেন, যে প্রায় 7.5% সরকারের লক্ষ্যমাত্রা। মূল্যস্ফীতি আসলে টেনে ধরার জন্য সরকারের যে মেকানিজম আপনি বলছিলেন, সেটি এখনো স্পষ্ট নয়। আর কি করার আছে আসলে সরকার? দেখেন, আমি আবারও বলছি যে বাজেটের যে জায়গা, মূল্যস্ফীতির তো একটা মনিটারি পলিসি সাইড, সেটার সাথে ফিসকাল পলিসির সমন্বয় হতে হয়। আবার সাপ্লাই সাইডের জন্য বাংলাদেশের মূল্যস্ফীতি এই মুহূর্তে খুব বাড়তি দিকে আছে, তিনটা জায়গাতেই অ্যাড্রেস করতে হবে। মনিটারি পলিসিটা কন্ট্রাকশনারি আছে অনেক দিন ধরে, ইন্টারেস্ট রেট হাই, সেটা বোধহয় তার কাজ মোটামুটি করেছে, আর এর চেয়ে বেশি তার থেকে আর পাবো না। এখন আমাদেরকে সাপ্লাই সাইডটাকে ইমপ্রুভ করলে আস্তে আস্তে হয়তো ইনফ্লেশনটা কমবে, কিন্তু সাপ্লাই সাইড ইমপ্রুভ করতে গিয়ে যে মনিটারি পলিসি সাইড অলরেডি আমরা একটা ভালো জায়গায় নিয়ে এসেছি, ওই ছিদ্র যদি আবার রিওপেন হয়ে যায় চৌবাচ্চার, তাহলে আবার মানে উচ্চগতি। আমরা মনে করি বাজেটের সাইজ এবং বাজেটের ডেফিসিট ফাইন্যান্সিং কিভাবে কতটুকু হবে, বাজেটের সাইজটাকে আমি যৌক্তিক কারণে, ক্রিটিক্যাল কারণে, অর্থনৈতিক রিটার্ন, হিউম্যান ক্যাপিটাল রিটার্ন, রাষ্ট্রীয় ক্রিটিক্যাল ইম্পারেটিভ, সেই জন্য বাড়াচ্ছি, নাকি এই সময় অ্যাভয়েডেবল অনেক এক্সপেন্স আছে, সেই জন্য আমি আরেকটু কমিয়ে নিয়ে আসবো। হয়তো 19% গ্রোথ বলা হচ্ছে টোটাল, সেটা আমি 10% গ্রোথে রাখতে পারি নাকি এক্সপেন্ডিচার গ্রোথ। জি, অনেক ধন্যবাদ আপনাদের। এই পর্যায়ে এখানে একটু থামতে হচ্ছে, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।